অবস্থা সবার? আশা করি সবার ভালো আছো, সুস্থ আছো। আমরা আরাফাত অ্যাকাউন্টিং জোনের তরফ থেকে তোমাদের জন্য অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর উপর একটা লেকচার আপলোড করব বলছিলাম। তো আজকে আমাদের লেকচার নাম্বার 1। যারা যারা ক্লাসটা দেখতেছো সবাইকে স্বাগতম। সবাই একটু কষ্ট করে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমাদের পরবর্তী লেকচারগুলো তোমরা পাইতে পারো। তো আসো, আজকে আমাদের যে টপিকটা বেসিক্যালি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি দিয়ে কি দেখবো? হিসাব বিজ্ঞান পরিচিতি যে পার্টটা আছে এটা বিশাল লম্বা একটা পার্ট, অনেকগুলো টপিক আছে। তা আমি হিসাব বিজ্ঞান পরিচিতির জন্য দুইটা ভিডিও বানাবো। আজকে হচ্ছে পার্ট 1। এই পার্ট 1 এ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, ডেফিনেশন, কাজ অর্থাৎ ওয়ার্ক বা ফাংশন, পারপাস কিংবা উদ্দেশ্য এবং তথ্যের ব্যবহারকারী, ঠিক আছে, ইউজার্স অফ দা ইনফরমেশন, ঠিক আছে। তো হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমরা সংজ্ঞা দেখতেছি, কাজ, উদ্দেশ্য, তথ্যের ব্যবহারকারী, এই টপিকগুলো দেখবো। তোমরা বোর্ডে একটা লাইন দেখতে পাচ্তেছো, লাইনটা খুবই সুন্দর। বর্তমানে যে অমিক্রনের যে আক্রান্ত, ওইটা দিয়ে আমি লাইনটা লিখলাম যে অমিক্রন শনাক্ত করে লিপিবদ্ধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করতে হবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, পড়তেছি অ্যাকাউন্টিং, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকাউন্টিং এন্ড অমিক্রন? অমিক্রনের সাথে অ্যাকাউন্টিং এর সম্পর্কটা কি? তো আমি আসলে তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখছি। এই একটা লাইন দিয়ে আমরা হিসাব বিজ্ঞানের তিনটা জিনিস কভার দিয়ে দিব। কোন তিনটা জিনিস? সংজ্ঞা, কাজ আর উদ্দেশ্য। এই তিনটা জিনিস আমরা একটা লাইনে কভার দিয়ে দিব উইথ আ সিঙ্গেল লাইন। অমিক্রন শনাক্ত করে লিপিবদ্ধ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করতে হয়। তো অমিক্রন তো আমরা আসলে হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করি না, বা হিসাব বিজ্ঞান অমিক্রন নিয়ে কাজ করে না। হিসাব বিজ্ঞান কি নিয়ে কাজ করে? আমরা যেটাকে হিসাব বিজ্ঞানের উপাদান বলি। আমরা যেটাকে হিসাব বিজ্ঞানের উপাদান বলি, হিসাব বিজ্ঞানের উপাদান। হিসাব বিজ্ঞানের উপাদান কি ভাই? হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের উপাদান কি? লেনদেন। তো ভাই হিসাব বিজ্ঞান তো লেনদেন নিয়ে কাজ করে, তাহলে অমিক্রনের সাথে কোনো সম্পর্ক আছে? তো হচ্ছে না। আমরা জাস্ট বোঝানোর জন্য লাইনটা লিখছি। তো এখন আমরা এখানে কি করব? আমরা এখানে হিসাব বিজ্ঞানের উপাদান অর্থাৎ লেনদেন নিয়ে কাজটা দেখব। অমিক্রনের জায়গায় আমরা লেনদেন বসাই। অমিক্রনের জায়গায় আমরা কি বসাই? লেনদেন বসাই। তাহলে হিসাব বিজ্ঞানের ব্যাপারটা তুমি একটু দেখো যে লেনদেন কি করে? শনাক্ত করে, লিপিবদ্ধ করে। আর লেনদেন নিয়ে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অসুবিধা নেই, স্বাস্থ্য মন্ত্রণালয় না থাকতে পারে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তো আছে। কার? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তো আছে নাকি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কি করা? সরবরাহ করা। তাহলে এবার তুমি দেখো, তোমার জন্য হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, কাজ, উদ্দেশ্য তিনটা মুখস্থ রাখা সহজ হয়ে গেছে। কিভাবে? দেখো, লেনদেন শনাক্ত করে নাম্বার 1, লিপিবদ্ধ করে নাম্বার 2, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করে, তিনটা। তাহলে হিসাব বিজ্ঞান কাকে বলে? বা হিসাব বিজ্ঞানের কাজ কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? একটা লাইন দিয়ে অনেক কিছু কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম হিসাব বিজ্ঞানের কাজ। কাজ কয়টা পাইছি? তিনটা। নাম্বার 1, লেনদেন শনাক্ত করা। নাম্বার 2, লেনদেন কি করা? লিপিবদ্ধ করা। 3 নাম্বার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কি করা? সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞানের কাজ কয়টা? প্রায় 3টা কাজ পেয়ে গেছি। এখন তুমি এই 3টা কাজ থেকে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বানাতে পারবে না? ডেফিনেটলি পারবা। হিসাব বিজ্ঞান কাকে বলে আমার থেকে একবার শুনে নাও। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা লেনদেন শনাক্ত করে, লেনদেন লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কি করে? সরবরাহ করে। ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা ডান। ওকে ভাইয়া, ডান, সংজ্ঞা ক্লিয়ার। এখন আসো কাজ। কাজ দেখো 3টা। নাম্বার 1, শনাক্ত করা, ঠিক আছে। নাম্বার 2, কি করা? লিপিবদ্ধ করা। নাম্বার 3, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কি করা? সরবরাহ করা। তাই লিখে ফেলবে এগুলো ক্লাসটা দেখার সাথে সাথেই। তাহলে কাজ করে গেল ভাই 3টা কাজ ক্লিয়ার। শনাক্ত, লিপিবদ্ধ আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কি করা? সরবরাহ করা। তাহলে কাজ গেল। তাহলে ভাই সংজ্ঞা গেল, কাজ গেল। এখন রয়ে গেছে কি? পারপাস, উদ্দেশ্যটা। উদ্দেশ্যটা খেয়াল করো। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা তোমাকে একটু সহজ করে দিই। এই যে শনাক্ত আর লিপিবদ্ধ, এরা দুইজন হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এরা দুইজন হচ্ছে হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য? প্রাথমিক। এরা দুইজন হচ্ছে হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য? প্রাথমিক উদ্দেশ্য। আর এই যে তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এরা ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? আই থিংক একেবারে সহজ না? দেখো কয়টা কাজ? 3টা কাজ। 3টার মধ্যে প্রথম 2টা কাজ হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, পরের কাজটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। একেবারে সহজ না জিনিসটা? ইয়েস অর নো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে দেখো আর কি আছে আমাদের এই টপিক থেকে। তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, কাজ, উদ্দেশ্যকে আমরা খুব সহজভাবে লিখে ফেললাম। এবার দেখো আমি এটা মুছে ফেলি।
তোমাদের জন্য আরো একটু এক লাইনে লিখি সবগুলা। দেখো নাম্বার 1 লেনদেন শনাক্তকরণ। শনাক্তের অপর নাম আমরা বলতে পারি আইডেন্টিফাই, চিহ্নিতকরণ। ঠিক আছে। 2 নাম্বার লেনদেন লিপিবদ্ধকরণ। 3 নাম্বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করো। তাহলে এই দুইটা ছিল এই দুইটা ছিল আমার জন্য কি উদ্দেশ্য? প্রাথমিক উদ্দেশ্য। এই দুইটা ছিল আমার জন্য প্রাথমিক উদ্দেশ্য, আর এই অংশটা ছিল আমার জন্য প্রধান উদ্দেশ্য। ঠিক আছে। এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ, অথবা এদেরকে আমরা সংজ্ঞা হিসাবে ডিফাইন করতে পারি। কাজ অথবা সংজ্ঞা, তিনটাই। ঠিক আছে। সংজ্ঞা দিলে আমরা বলবো যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অমুক করে তমুক করে তমুক করে, শেষ একেবারে। ঠিক আছে। তাহলে প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। আচ্ছা, প্রধান উদ্দেশ্যটা লিখে দিই। প্রাথমিক ও প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, এতটুকু গেছে। তাহলে ভাই এটা শেষ। এখন এখানে আরেকটু পড়া আছে। কি পড়া ভাই? তথ্যের ব্যবহারকারী না, তথ্যের ব্যবহারকারী ছাড়া আরেকটু পড়া আছে। পড়াটা খেয়াল করো। সেটা হচ্ছে তোমার লেনদেন লিপিবদ্ধকরণে। লেনদেন লিপিবদ্ধকরণে, লিপিবদ্ধকরণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। খেয়াল করো, 1 আর 3 না, 2টার মাঠে আমাদের একটু আলোচনা আছে। লিপিবদ্ধকরণে কিছু কাহিনী হয় মাঝে মধ্যে, ওইটা দেখাই তোমাদেরকে একটু। দেখো, লিপিবদ্ধকরণের মধ্যে 3টা ধাপ আছে। কয়টা ধাপ? লিপিবদ্ধকরণের 3টা ধাপ। 1 2 3। প্রথম হচ্ছে লেখার টাইমে কি করতে হয়? ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে হয়। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়, এটাকে লেনদেন বিশ্লেষণ বলে। এটাকে লেনদেন কি বলে? বিশ্লেষণ। তো তুমি জানো যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা কি দিই ভাই? ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা জাবেদা দিই। জাবেদা থেকে কোথায় যাই? খতিয়ানে যাই। ভাই জাবেদার অপর নাম আছে, যেটা তোমরা অনেক আগে থেকে জানো। জাবেদা মানে হচ্ছে ব্যাখ্যাকরণ। খতিয়ানের একটা অপর নাম আছে শ্রেণীবিন্যাস করণ অথবা স্থানান্তরকরণ। ক্লিয়ার? তাহলে দেখো, লেনদেন লিপিবদ্ধকরণ অথবা হিসাব রক্ষণেরও 3টা ধাপ আছে। ঠিক আছে। এটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের 3টে স্টেপ। লিখতে গেলে 3টে স্টেপ ফলো করতে হয়। নাম্বার 1 স্টেপ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, যেটাকে লেনদেন বিশ্লেষণ বলতেছে। ডেবিট ক্রেডিট নির্ণয় করে কি করব ভাই? জাবেদা দিব। জাবেদা দিয়ে কি করব ভাই? খতিয়ান করব। ঠিক আছে। দ্যাটস ইজ একেবারে ক্লিয়ার জিনিস, সহজ। তাহলে আমাদের পুরো হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা গেল। 3 নাম্বার যেটা ছিল তথ্য সরবরাহ। ঠিক আছে। তাহলে একেবারে ক্লিয়ার না এখন হিসাব বিজ্ঞান পুরোটা? এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি, প্রথম অংশ। ঠিক আছে। প্রাথমিক উদ্দেশ্য, লেনদেন লিপিবদ্ধকরণের কাহিনীগুলো বুঝলাম আমরা। এরপর প্রধান উদ্দেশ্যটা দেখাই দিলাম। ঠিক আছে। দ্যাটস ইট, একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই জিনিসটা। এবার আমরা দেখব এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো। ঠিক আছে। একটু দেখো সবাই। হ্যাঁ ভাইয়া, এই প্রশ্নগুলো দেখো সবাই একটু। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, যে একটু আগে বললাম হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, এটা দেখো ঢাকায় 2016-17 সেশনে আসছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। তুমি জাস্ট অপশনগুলো পড়ো, জাস্ট রাইট ডাউন দ্য অপশন। ঠিক আছে। সরি, রাইট ডাউন বলি, জাস্ট রিড দ্য অপশনস। অপশনগুলো পড়ো। দেখো 3 নাম্বার অপশনটা না, আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। ক্লিয়ার ভাইয়া? ওকে। এবার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সেম। আবার দেখো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তুমি পড়ো অপশনগুলো। তুমি পড়লে তুমি বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। 1 2 3 4 5 কোনটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। এবার আবার পড়ো যে কোনটা লিপিবদ্ধকরণ বলছিলাম যে লেনদেন লিপিবদ্ধকরণের 3টা সিরিয়াল আছে, 3টা লাইন আছে। তুমি দেখো এবার কোনটা কোনটা এখানে হয়। লিপিবদ্ধকরণ প্রথম হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় মানে হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণের পরে দিব জাবেদা। জাবেদার পরে করব খতিয়ান। তাহলে বিশ্লেষণ, জাবেদা, খতিয়ানের অপর নাম ছিল কি? শ্রেণীবিন্যাস কিংবা স্থানান্তরকরণ। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে আবার দেখো, দেখলে তুমি এই সিকোয়েন্সটা পাবা। ঠিক আছে। বিশ্লেষণ মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। জাবেদা, স্থানান্তর মানে হচ্ছে, এটা মানে হচ্ছে খতিয়ান। এই স্থানান্তর মানে হচ্ছে কি? খতিয়ান। বুঝিয়ে পারছি? এরপরে যেটা আছে, নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়, এটা দেখবা আনসার হচ্ছে যাচাই করেন। এরপরে দেখো
এর পরে অপশনগুলো আমরা যদি দেখি সেম, একেবারে সেম, যে হিসাব বিজ্ঞান হচ্ছে এগুলো সব দাবির প্রশ্ন, এগুলো সবগুলাই হচ্ছে দাবির প্রশ্ন। তুমি একটু যদি খেয়াল করো তাহলে ইজিলি বুঝতে পারবা টপিকগুলো। দেখো সবগুলো দেখো, হিসাব বিজ্ঞান কি, আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, ওই যে সেম, সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য কি করা, সরবরাহ করা। তাহলে এই একটা লাইন মানে অমিক্রণ শনাক্ত করে লিপিবদ্ধ করে তথ্য সরবরাহ করতে হবে, এটা মনে থাকলে মোটামুটি অনেকগুলাই কভার হয়ে যাচ্ছে। এমসিকিউ দেখছো 6টা এমসিকিউ সবগুলাই পারতেছো। এরপরে দেখো চবি ডাবি যতগুলো প্রশ্ন আসছে মোটামুটি সবগুলাই তোমরা পারবা। কোনটা শ্রেণীবিন্যাসকরণ প্রক্রিয়া, শ্রেণীবিন্যাসকরণ মানে হচ্ছে খতিয়ান, তারপর হিসাব বিজ্ঞানের ধাপ 9 অস্তিত্ব যাচাইকরণ, অপশনগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। আমি সবগুলা পড়াইছি, হিসাব বিজ্ঞানের ধাপ, শনাক্ত ধাপ, তথ্য আদান প্রদান ধাপ, লিপিবদ্ধকরণ ধাপ, তাহলে অস্তিত্ব যাচাইকরণ ধাপ 9 সবগুলাই পড়লে মোটামুটি তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট জাস্ট তুমি সবগুলো এমসিকিউ দেখো তোমার মতো করে, তুমি আনসার মিলে নিতে পারবা। সবগুলো এমসিকিউ জাস্ট তুমি তোমার মতো করে দেখো। হিসাব বিজ্ঞানের উপাদান, হিসাব বিজ্ঞান কি নিয়ে কাজ করে, হিসাব বিজ্ঞান লেনদেন নিয়ে কাজ করে, হিসাব বিজ্ঞানের আউটপুট কি হয়, আর্থিক বিবরণের জন্য হিসাব বিজ্ঞান কাজ করে। ঠিক আছে, ইয়ার দেখো একটু জাস্ট এমসিকিউ গুলো দেখো তুমি তোমার মতো করে, তাহলে আই থিংক সব তুমি বুঝতে পারবে। এখানে কোচিং কিছুই নাই, জিনিসগুলো খুবই সহজ এবং খুব স্বাচ্ছন্দ্য, খুব সহজ, একেবারে ইজিলি বোঝা যায়। ইয়ার এতটুকু আই থিংক এতটুকু পর্যন্ত প্রশ্ন সবগুলাই তোমরা পারবা। এরপর এগুলোর অপশন আনসার গুলো সব দেওয়া আছে, তোমরা জাস্ট প্রশ্নগুলো এগুলো জাস্ট পজ করে করে একটু নিজের মতো করে পড়ে নাও, করে নিচে আনসার দিয়ে দিচ্ছে, আনসারটার স্ক্রিনশটটা নিয়ে রাখো তোমার মতো করে, তাহলে তোমার জন্য হয়ে গেছে। এই যে আনসারটা নিচে, আনসার শিট নিচে দেওয়া আছে, আনসার শিটের স্ক্রিনশটটা তুমি জাস্ট নিয়ে রাখবা তোমার মতো করে। ঠিক আছে, ওকে, আই থিংক এতটুকু পর্যন্ত গেছে। জাস্ট এগুলো একটু ভিডিও পজ করে দেখে নিলে তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও পজ করে দেখে নিলে তুমি পেরে যাবে। ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আই থিংক। ঠিক আছে, ওকে, এর পরে আসো যে আমাদের নেক্সট যে টপিকটা হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের ব্যবহারকারী আমরা আবার দেখি, একটু বোর্ডে দেখি যে আমাদের কি কি করতে হচ্ছে বা তথ্যের ব্যবহারকারী থেকে কি কি পড়তে হবে। হ্যাঁ, হিসাব তথ্যের ব্যবহারকারী, দেখো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কাদেরকে, মানে কারা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহার, 9-10 তোমরা পড়ছো এগুলো, 9-10 ছিল, এখানেও আছে, খুব সহজ। কিন্তু আমরা জানি দুই ধরনের ব্যবহারকারী, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। জাস্ট এটার ডেফিনেশনটা দেখো, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। জানি আর্থিক বিবরণী প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে আর্থিক তথ্য সমূহ সরবরাহ করা হয়, বিধায় হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। এই লাইনটা কিন্তু অনেক জায়গায় আসে যে ব্যবসায়ের ভাষা কাকে বলা হয়, ব্যবসায়ের ভাষা বলা হয় বেসিক্যালি হিসাব বিজ্ঞানকে। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়, এটা তোমরা 9-10 এই জিনিসটা পড়ে আসছো যে হিসাব বিজ্ঞানের ভাষা কাকে বলা হয়। এখন দেখো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, দুই ধরনের ব্যবহারকারী, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ কারা, যারা হচ্ছে প্রতিষ্ঠানের একটা মানে প্রতিষ্ঠান পরিচালনা করে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আর বাহ্যিক কারা, বাহ্যিক হচ্ছে তোমার যারা ভূমিকা পালন করে না, অর্থাৎ যাদের ডিসিশনে প্রতিষ্ঠান চলে তারা হচ্ছে অভ্যন্তরীণ, যাদের ডিসিশনে প্রতিষ্ঠান চলে না তারা হচ্ছে বাহ্যিক। ক্লিয়ার, এগুলো থেকে কিন্তু যথেষ্ট এমসিকিউ আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। আগে জাস্ট টপিকগুলো দেখো যে অভ্যন্তরীণ কারা, বাহ্যিক কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মাঝে প্রথমে যারা দেখতেছি আমরা ব্যবস্থাপক বা ম্যানেজার, উৎপাদন পরিদর্শক, কোম্পানির কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, সুপারভাইজার বা তত্ত্বাবধায়কগণ, তারপর হচ্ছে লাইন ম্যানেজার, অর্থাৎ লাইন ম্যানেজারটা অনেকে বুঝে না, গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ফ্লোর ম্যানেজার বা লাইন ম্যানেজার বলি। তারপর হচ্ছে বিপণন বা বিক্রয় ব্যবস্থাপক, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিরেক্টর বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার, ইন্টারনাল অডিটর। এক্সটার্নাল অডিটর বলে আবার বাহ্যিক, মানে বাইরের থেকে আসছে, এটা অভ্যন্তরীণ নিরীক্ষক। তারপর হচ্ছে স্টক কিপার, তারপরে হচ্ছে এইচআর ম্যানেজার, হিউম্যান রিসোর্স। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি এরপরে কি আছে, ট্রেজারার আছে। তারপরে ট্রেজারার মানে কোষাধ্যক্ষ, এটা অনেকে বুঝে না। ট্রেজারার বলে, ট্রেজারার হচ্ছে কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার বলতে পারো। উচ্চপদস্থ কর্মচারী, খেয়াল করো শুধু কর্মচারী বললে বাহ্যিক, উচ্চপদস্থ কর্মচারী বলছে সেক্ষেত্রে এটা অভ্যন্তরীণ হয়ে যাবে। সিইও, জিএম, এমডি, ভিপি, ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে, এরপর আসো যে বাহ্যিক। বাহ্যিক ব্যবহারকারী কারা, যে সকল ব্যক্তি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে না তারাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এক্সাম্পল, শেয়ার হোল্ডার। সবচেয়ে মজার ব্যাপার, অনেকে শেয়ার হোল্ডারকে তোমরা অভ্যন্তরীণ ভাবো, না, শেয়ার হোল্ডার বাহ্যিক ব্যবহারকারী, শেয়ার হোল্ডার বাহ্যিক। এরপর আসা হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারী বা বিনিয়োগকারীও বাহ্যিক। সম্ভাব্য অংশীদার, ভাই অংশীদারও বাহ্যিক। ঠিক আছে, তারপরে হচ্ছে কর্মচারী। দেখছো একটু আগে পাইছিলাম, একটু আগে যেটা পাইছি
দেখো একটু আগে যেটা পাইছি উচ্চপদস্থ কর্মচারী সেটা হচ্ছে অভ্যন্তরীণ, আর শুধু কর্মচারী বা শুধু কর্মচারী যেটা আছে সেটা হচ্ছে শুধু কর্মচারী যেটা আছে সেটা হচ্ছে বাহ্যিক। ক্লিয়ার? এরপর দেখো ব্যাংক এবং ব্যাংকার দুজনেই বাহ্যিক। সরবরাহকারী মানে হচ্ছে তোমার পাওনাদার, গ্রাহক তোমার কাছে যারা কিনবে, সম্ভাব্য ক্রেতা, এরপরে নিরীক্ষক, কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মানে শ্রমিক সংঘ, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি। তাহলে আমি তোমাদেরকে ছোট্ট করে জাস্ট আর একটু ছোট করে জিনিসটা দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমরা একসাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবা। কষ্ট করে জাস্ট এতটুকু পর্যন্ত একটু স্ক্রিনশটটা যদি তুমি নিয়ে নাও তাহলে ভালো হবে। ঠিক আছে, তুমি জাস্ট এতটুকু পর্যন্ত যদি স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে ভালো হবে তোমার জন্য এবং তুমি সব দেখতে পাবা আই থিংক এতটুকুর মধ্যে। ঠিক আছে, অভ্যন্তরীণ আর বাহ্যিক সবগুলাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে অভ্যন্তরীণ, এটা হচ্ছে বাহ্যিক। এটা অভ্যন্তরীণ, এটা বাহ্যিক, দেখলেই চিনতে পারবা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার আই থিংক। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী গেল স্যার, আলহামদুলিল্লাহ গেছে। এরপর আমরা দেখবো যে ব্যবহারকারীতে আসা বিগত কয়েক বছরের প্রশ্নসমূহ। ঠিক আছে, ব্যবহারকারী থেকে আসা বিগত কয়েক বছরের প্রশ্নসমূহ যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে আই থিংক 200। হ্যাঁ স্যার, দেখো প্রশ্নগুলো জাস্ট দেখো। আর্থিক বিবরণী মূলত কাদের জন্য প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত বাহ্যিক ব্যবহারকারীদের জন্য। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? বহিস্থ ব্যবহারকারী। দাবির প্রশ্ন 17-18 সেশনে। এরপরে দেখো যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে। স্যার আর তুমি জাস্ট প্রশ্নগুলা একটু নিজের মতো করে পড়ে দেখো, সব পারবা, সব জাস্ট পড়ো। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপনা কর্মচারী বাইরের, শেয়ার হোল্ডার বাইরের, সরকার বাইরের, ট্রেড ইউনিয়ন বাইরের। ওকে, তাহলে ভাই ব্যবস্থাপনা। হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোনটি ভুল বলছে? তুমি অপশনগুলো দেখো, সবগুলো অপশন তুমি পড়ে দেখো, তোমার মতো করে পড়ো, 1 মিনিট ভিডিও পজ করে করে অপশন পড়ো, তাহলে সুবিধা হবে তোমার জন্য। ঠিক আছে, ওকে। ব্যবস্থাপনা অভ্যন্তরীণ, তারপর হচ্ছে কর কর্তৃপক্ষ বাহ্যিক, কর্মচারী বাহ্যিক না কর্মচারী হচ্ছে অভ্যন্তরীণ, এটা ভুল। কর্মচারী অভ্যন্তরীণ ভুল, কর্মচারী বাহ্যিক। ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ঠিক আছে, কর কর্তৃপক্ষ বাহ্যিক ঠিক আছে, শেয়ার হোল্ডার বাহ্যিক ঠিক আছে, পাওনাদার অভ্যন্তরীণ। আচ্ছা পাওনাদার হলো অভ্যন্তরীণ। এখানে দুইটা অপশন আসছে, দুইটা এটা মেবি যে কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে, যে কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে। তবে যদি একটা টাইপিং মিস্টেক আছে আমার মনে হচ্ছে, সি আর ই দুইটাই आंसर পাওয়া যাচ্ছে। যদি পরীক্ষার হলে দেখো যে দুইটা একই ধরনের অপশন, তাহলে আগেরটা आंसर করার ট্রাই করবা। ঠিক আছে, আগেরটা आंसर করার ট্রাই করবা। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? ওকে, আমরা এরপরে চলে যাই। দেখো হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে কোন তথ্যটা সঠিক? তুমি পড়ো। পাওনাদার অভ্যন্তরীণ, ভাই ভুল। মালিকগণ অভ্যন্তরীণ, ভুল। বিধিবদ্ধ সংস্থা সমূহ বাইরের, জি ভাই এটা ঠিক আছে, কারণ আমাকে সঠিক যেটা এটা সঠিক। নিরীক্ষক অভ্যন্তরীণ না, শুধু নিরীক্ষক বাহ্যিক, আন্তঃনিরীক্ষক বললে অভ্যন্তরীণ হইতো। ঠিক আছে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী 9 কে দেখো। ক্রয় ব্যবস্থাপক অভ্যন্তরীণ, বিক্রয় ব্যবস্থাপক অভ্যন্তরীণ, অ্যাকাউন্টেন্ট অভ্যন্তরীণ, কোম্পানির নির্বাহী অভ্যন্তরীণ, সরকার বা সরকার বাহ্যিক। ক্লিয়ার? আই থিংক এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এই ছিল হচ্ছে অধ্যায়গুলো থেকে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তোমরা দেখতে পারো, আমরা নিচে আনসার শীট সহ দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট তুমি তোমার মতো করে পড়ে নাও। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আই থিংক এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখানের মধ্যে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদেরকে। আমরা নেক্সট টপিকে যে জিনিসটা আলোচনা করব নেক্সট ক্লাসে আমাদের, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক এই পরিচিতিগুলো আলোচনা করব আমরা। এরপরে আমাদের যেটা থাকবে অধ্যায়, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলো, যেমন গ্যাপ, আইএফআরএস, বিএফআরএস, আইসিএবি, এগুলো থেকে যে প্রশ্নগুলো আসে, হিসাব নিকাশের ভিত্তি, নগদান ভিত্তিক, বকেয়া ভিত্তিক, এই টপিকগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবা ভিডিওটা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবা তোমার জন্য, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আসলে তোমরা পাইতে পারো। আর যত বেশি পারো বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের পেইড কোর্সগুলো চলতেছে, তোমরা চাইলে আমাদের আরাফাত অ্যাকাউন্টিং জোন ওই গ্রুপটাতে গিয়ে সবগুলো কোর্সের ব্যাপারে দেখতে পারো। দোয়া করবো আমার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।